কৌশিকীর কথায় ওটি করাতে রাজি হয়ে গেল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় হিন্দি বলতে থাকে, কোনো পাওয়ার আপনাদেরকে বাঁচাতে পারবে না, সবকিছু শেষ হয়ে যাবে। আর তারপরেই এই পুরো সাম্রাজ্য, পুরো সম্পত্তির সবকিছুর মালিক আমি হয়ে যাব। কেউ না, আমিই হব। বারবার আমাকে অপমানিত হতে হয়েছে। কলতলা কালচার বলে ধাক্কা মেরে পড়েছিলাম আমি। দিন তো সুযোগ আসবে, আজ এসেছে। আমার দিদিকে এই পরিবারের লোকেরা খুন করা হয়েছে। এবার আপনারা হাড়ে হাড়ে টের পাবেন। আর তখন উৎসবকে বলে, উৎসব তোমার মমকে বলো আমার জন্য ডিনারটা রেডি করতে, আম্মিকে বলো ডিনার সার্ভ করতে। আর তখনই উৎসব বলে, কি? এরপর বলে, হ্যাঁ আমি যা বলছি তাই করো। বৌদি মুখার্জি বলছে, আমি ডিনার সার্ভ করব? মেহেন্দি বলে, হ্যাঁ আপনি ডিনার সার্ভ করবেন। এরপর কৌশিকের বাবা এসে বলতে থাকে, আমরা সবাই তো একসাথেই ডিনারটা করতাম। আর তখনই মেহেন্দি বলে, আজ থেকে নয় আমরা ডিনারটা আলাদাই করব, যার যখন খিদে পাবে সে তখন খেয়ে নেবে। আমি এই সংসারটাকে ভেঙে দিব, হাড়ি আলাদা করব, সবকিছু সম্পত্তি সবকিছু আলাদা করে দিব। মুখার্জি পরিবারে গনন দৌড়ে যাবে, আর তার উপরে একা রাজত্ব করব আমি। মুখার্জি বাড়ির সমস্ত বিজনেসের মাথায় বসবো আমি, মেহেন্দি মুখার্জি। এটা যেন সবার মাথায় থাকে, মাথায় ভালো করে ঢুকিয়ে নেবেন। রাজনাথ বলে, তুমি চ্যালেঞ্জ করছো নাকি? আর তখন বলে, হ্যাঁ তাই। এরপর রাজনাথ বলে, আমি তো হসপিটাল থেকে খবর পেয়েছি তুমি নাকি জব্দ হয়েছো, নাকি কৌশিকী জব্দ করেছে, তোমরা নাকি তার সাথে পেরে ওঠোনি, তাই না মেহেন্দি? সাংবাদিকদের কাছে কুৎসা করতে গিয়েছিলে। এই শোনো, নামটা ভুলে যেও না, ও কিন্তু কৌশিকী মুখার্জি। এরপর মেহেন্দি কৌশিকীর বলা কথাগুলোই মনে করতে থাকে। সেই সমস্ত কথা ভাবার পর বলতে থাকে, মনে রাখবো, চ্যালেঞ্জও করলাম যে আপনাদের এই পুরো পরিবারকে ঘোল খাইয়ে রাখবো। রাজনাথ বলে, কলতলা কালচার কি আর এমনিতেই বলে? আর তখনই মেহেন্দি বলে, ঠিকই বলেছেন, কলতলা কালচার, আই ডোন্ট মাইন্ড। এই কথা বলে ওখান থেকে চলে যেতে লাগলে প্রীতি তখন বলে, তার মানে এতদিন যে তোমার পরিবর্তন দেখলাম সবকিছুই মিথ্যে ছিল? আর তখন মেহেন্দি বলে, একদমই না, যা পরিবর্তন ঘটেছিল সবকিছু তো দিদিকে ভালোবেসে। দিদির সঙ্গে যা অন্যায় হয়েছে তার মাসল তো গুনতেই হবে, তাই না? কৌশিকীর বাবা বলে, নাটক করছো তুমি, নাটক। এই পুরোটাই একটা ড্রামা। চিনে গেছি তোমাকে, কিন্তু তোমার এই লোভ, এই ইচ্ছে আকাঙ্ক্ষা কোনো কিছুই আমাদের পরিবারের ওপর পড়তে পারবে না। কারণ যার সাথে তুমি লড়াই করছো সে হচ্ছে কৌশিকী, আমার মেয়ে কৌশিকী মুখার্জি। তুমি পারবে না মেহেন্দি। রাজনাথ তখন বলে, আর হ্যাঁ, আমার সন্দেহ জগদ্ধাত্রীর এই আকর্ষণী মৃত্যুর পিছনে তোমার হাত রয়েছে। এরপর মেহেন্দি অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে হসপিটালে চাঁদুদার ডিপার্টমেন্টের লোকজন আর স্বয়ম্ভর সকলেই যায়। আর তখন সেই হসপিটালের ডক্টরকে জিজ্ঞেস করতে থাকে, ডক্টর দেখুন, আপনি সত্যি করে বলুন, কিছু বলুন। দেখুন 2 নম্বর ক্যামেরার ছবিগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না। দেখুন আমরা হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আর সেখানে ওরাও কিছু বলতে পারছে না, কিন্তু আপনি একমাত্র সেখানে ছিলেন। প্লিজ প্লিজ বলুন ডক্টর, প্লিজ। এখানে অনেকগুলো বডি পাওয়া গেছে, তারা রীতিমতো কুখ্যাত ক্রিমিনাল, তাদের মধ্যে একজন বেঁচে আছে। সেই মতো তাদেরকে শুট করা হয়েছে, এবং শুট করা দেখে মনে হচ্ছে পাকা হাত, কোনো আনারি লোক গুলি চালায়নি। পাকা হাত যে রিভলভার চালাতে অভ্যস্ত, এই গুলিটা চালিয়েছে। ডক্টর প্লিজ আপনি বলুন যে সে কে। তখনই স্বয়ম্ভ আসে, আর স্বয়ম্ভ তখন বলে, আরো একটা ইনফরমেশন নিয়ে এসেছি। তখন বলে, কি, কোন ইনফরমেশন? তখন স্বয়ম্ভ বলে, আমার বেবিকে এনআইসিইউ থেকে বের করা হয়েছিল। তখন বলে, কি বলছো কি তুমি? এদিকে ডক্টর ভয় পেয়ে যায়। সাধুদা ডক্টরকে জিজ্ঞেস করতে থাকে, ডক্টর ওর বেবিকে এনআইসিইউ থেকে বের করা হয়েছিল? আর তখন বলে, হ্যাঁ বের করা হয়েছিল তো, আমি নিজের দায়িত্বে ওকে আগলে রেখেছি। সাধুদা বলে, কে বের করেছিল? আর তখন বলে, কতগুলো গুন্ডা এসে ওকে টেনে হেসড়ে বের করেছিল, আমি ওকে উদ্ধার করেছি। যখন ওকে বের করেছিল তখন হঠাৎ করে দেখলাম। আর তখন স্বয়ম্ভ বলে, কি দেখলেন হঠাৎ করে? এরপর বলে, দেখলাম কতগুলো লোক বাহির থেকে আসলো আর এসে গুলি চড়লো, আমি ভয়ে বাচ্চাটাকে আঁকড়ে রেখেছি। তারপর যখন খেয়াল করলাম দেখলাম ওরা পড়ে রয়েছে। এরপর আমি বাচ্চাটাকে এনআইসিইউতে রেখে দিয়ে আসলাম। কিন্তু জানেন তো, অলৌকিকভাবে বাচ্চাটা বেঁচে গেল। সাধারণত বাঁচার কথা না, কিন্তু বাচ্চাটা শ্বাস নিচ্ছিল, বাচ্চাটা বেঁচে গিয়েছে। কপালটা খুব ভালো, অনেক কিছু হতে পারতো। বলে, আপনি যে কথাগুলো বলছেন সেই সব কথাগুলো বিশ্বাসযোগ্য হচ্ছে না। হঠাৎ করে কিছু লোক চলে আসলো আর তারা গুলি করলো, 4-4টা গুলি চড়লো। ক্রিমিনালদের বডি থেকে যেই গুলিগুলো পাওয়া গেছে সেই গুলিগুলো একই পিস্তল
থেকে ছোড়া হয়েছে। আর ওই পিস্তলটা ওই গ্যাংয়ের মধ্যে একজনের, হচ্ছে জন, বিখ্যাত ক্রিমিনাল। বুঝতে পারছেন আপনি? আর তখনই ডক্টর স্বয়ম্বর কাছে গিয়ে বলতে থাকে, এখন আপনারা আমার উপর চাপ সৃষ্টি করছেন, আমি যতটুকু জানি ততটুকুই বললাম। পারলে আপনার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সিসিটিভি ফুটেজগুলো দেখে নিন, যদি আপনাদের আমার কথা বিশ্বাস না হয়। স্বয়ম্বর বলে, বিশ্বাস তো করতে চাই, যেই বাঁচাক, যে আমার মেয়েকে বাঁচিয়েছে, আমি তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ওনাকে আমি প্রণাম জানাই, নমস্কার জানাই, আমি অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু কে এই কৃতজ্ঞতার পাশাপাশি গুলিটা চালিয়েছে, নামটা আমি জানতে চাই। ডিপার্টমেন্টের লোকজন বলছে, তুমি এভাবে কথা বলছো কেন? তোমার কি মনে হচ্ছে যে এটা একজনেরই কাজ? আর তখন স্বয়ম্ভু বলে, হ্যাঁ, একজনেরই কাজ, একটা রিভলভার থেকেই এই গুলিগুলো করা হয়েছে। তখন বলে, স্পেশালি কেউ নির্দিষ্ট ব্যক্তি এই কাজটা করেছে, তো যেই করুক না কেন সে হচ্ছে পাক্কা খেলোয়াড়। জাদুদা বলে, তদন্তের ভার তোমার উপর স্বয়ম্ভু, খুঁজে বের করো যে কে গুলিগুলো চালিয়েছে, আর যেই ক্রিমিনালটা বেঁচে আছে তার জ্ঞান ফিরলে তাকে তুমি জিজ্ঞাসাবাদ করো, তাহলেই সবকিছু বের করা যাবে, সবকিছু বের হবে। কথাটা শুনেই ডক্টর ভয় পেয়ে যায়। এদিকে দেখা যাবে ডক্টর জগদ্ধাত্রীর কাছে যায় আর গিয়ে বলতে থাকে, জগদ্ধাত্রী, আপনি একটু বোঝার চেষ্টা করুন প্লিজ, আপনি ওটিটা করিয়ে নিন, আর নয়তো আপনি বাঁচবেন না। আর তখনই জগদ্ধাত্রী বলে, ওটি করালে তো আমি মরে যাব, সম্ভাবনাটাই তো বেশি। ডক্টর তখন বলে, বাঁচতেও তো পারেন। জগদ্ধাত্রী বলে, আপনি বেশি উত্তেজিত হয়ে পড়ছেন। আর তখন বলে, স্বাভাবিক, কারণ আমি এই পরিস্থিতিতে কখনোই পড়িনি, একজন নারী হিসেবে নারীর পাশে দাঁড়িয়েছি, আপনার সাথে অনেক লড়াই করেছি শুধু আপনার বাচ্চাটাকে বাঁচানোর জন্য আর আপনাকে বাঁচানোর জন্য। এটা একজন ডাক্তার থেকে লড়াই করার চেয়েও বেশি হচ্ছে একজন নারী হিসেবে আমার কর্তব্য পালন করা, একজন মানুষ হিসেবে পাশে দাঁড়ানো। কিন্তু আমাকে যেভাবে জেরা করা হচ্ছে মনে হচ্ছে আমি একজন ক্রিমিনাল। ডাক্তার বলে, ক্ষমা চাইলে আর কি হবে? ওই যে 4 জনের মধ্যে 3 জন ব্যক্তি মারা গেছে, একজন যে বেঁচে আছে তার যখন জ্ঞান ফিরে আসবে, তাকে যখন জেরা করা হবে তখন তো সব সত্যি সামনে চলে আসবে, তখন কি হবে? আমি নিশ্চিত যারা বাচ্চাটাকে মারতে এসেছিল তারা সবার আগে আপনাকে শুট করবে, আপনাকে একদম ঝাঁঝরা করে দিবে, আপনি বাঁচতে পারবেন না ওদের থেকে জগদ্ধাত্রী, তখন আমি আপনাকে আর বাঁচাতেও পারবো না, প্লিজ ওটিটা করিয়ে নিন। কিন্তু কোনো মতেই জগদ্ধাত্রী রাজি হয় না। জগদ্ধাত্রী বলে, না, আমি কিছুতেই ওটিটা করাতে চাই না। ডক্টর তখন বলে, আচ্ছা, আপনি যে বেঁচে আছেন সেটা আপনার হাজবেন্ডকে বলছেন না কেন? আর তখন বলে, না ডক্টর, কিছুতেই বলা যাবে না, আমি এখন ওর কাছে একটা লাশ, ও জানে আমার মৃত্যু হয়েছে, আর আমাকে পুড়িয়ে দেওয়ার পর যে অস্থিটা থাকে সেই অস্থিটা ও রেখে দিয়েছে। ও এখন জানতে পারছে, ও বুঝতে পারছে যে আমি এখন নেই, আমি মৃত। কিন্তু এখন যদি আবার নতুন করে জানতে পারে যে আমি বেঁচে আছি, এরপর যদি আমার মৃত্যু হয় তাহলে ও সইতে পারবে না। ও তখন অনেক কষ্ট পেয়েছিল, এখন আবার কষ্ট পাবে। আমি চাই না স্বয়ম্ভু আবার কষ্ট পাক। এই সমস্ত বলে কাঁদতে থাকে। স্বয়ম্ভুর জীবন থেকে জগদ্ধাত্রী হারিয়ে গেছে, সমস্ত বলে খুব কাঁদতে থাকে। ঠিক তখনই জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর কাটানো ভালো মুহূর্তগুলোই কথাগুলোই মনে করতে থাকে জগদ্ধাত্রী। এরপর ডক্টর যখন চলে যেতে লাগে, জগদ্ধাত্রী ডেকে বলতে থাকে, আচ্ছা, আমার আর কয়দিন সময় আছে? আর তখন বলে, নেই, আপনার সময় ফুরিয়ে গেছে, যে কোনো মুহূর্তে আপনার যে কোনো কিছু হয়ে যেতে পারে, আপনি বাঁচবেন না। তাই বলছিলাম যে আপনি ওটিটা করিয়ে নিন, বাঁচার চান্সও থাকতে পারে। কিন্তু কোনো রকম ভাবেই জগদ্ধাত্রী রাজি হয় না। আর জগদ্ধাত্রী এই কথাটা শুনেই কাঁদতে থাকে। এরপর ডক্টর চলে যায়। এরপর জগদ্ধাত্রীর কাছে কৌশিকী ফোন করে সমস্ত কিছু বলতে লাগে যে ক্রিমিনালটা কোথায় ভর্তি আছে, যে যাকে কিনা জগদ্ধাত্রী গুলি করেছে এখনো বেঁচে আছে, আর তখন কি কি করতে হবে সমস্ত প্ল্যানের কথা জগদ্ধাত্রীকে বলে দেয় কৌশিকী। এরপর দেখা যায় জগদ্ধাত্রী বলতে থাকে, বর্দি, আমি বোধহয় আর বাঁচবো না, আর আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, অনেক, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর তখন বলে, আমার জন্য এত কষ্ট করার জন্য সরি। আর তখন বলে, তুমি তো আমার ভাই বউ, আমার নিজের ভাই বউ, তুমি কথা বলছো কেন? আমি কি আমার নিজের ভাই বউয়ের জন্য এতটুকু করতে পারি না? আর তখন বলে, আমি তো আর বেশি বাঁচবো না। এরপর বলে, না জগদ্ধাত্রী, তোমার কিচ্ছু হবে না, যতদিন না তোমার মেয়ে তোমাকে মা বলে ডাকছে ততদিন তোমার কিচ্ছু হবে না। তখন বলে, সত্যি আমি মা ডাক শুনতে পাবো? আর তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই তুমি শুনতে পাবে। কৌশিকী প্ল্যান করে নেয় জগদ্ধাত্রীকে যেভাবেই হোক ওটিটা করাবে। এই কথা শুনে খুশি হয় জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীর মুখের কথাগুলো শুনেও কৌশিকী খুব কষ্ট পায়। আর তখন বলে, তুমি কোনো চিন্তা করো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর তখন জগদ্ধাত্রী বলে, আমি তো বাঁচবো না, তাহলে কিভাবে সব কিছু ঠিক হবে? কিন্তু আমার মেয়েটাকে আপনি দেখে রাখবেন। এরপর কৌশিকী বলে, তোমার কিচ্ছু হবে না, তুমি আগের মতো সুস্থ হয়ে